নেফ্রোলজির যে চ্যাপ্টার গুলা, হ্যাঁ, সেগুলো একটু রিভিউ করব। আচ্ছা, আমি তো পড়াইছিলাম তোমাদেরকে না, নেফ্রোটিক সিনড্রোম, তারপর এপিএসজিএন, এগুলো তোমরা? জি ম্যাম। একজন ওকে সবগুলা আজকে একটু রিভিউ করব। আচ্ছা, এখন প্রথমে আসো নেফ্রোলজির যে ডিজিজ গুলো, হ্যাঁ, তো কি কি সিমটম নিয়ে আসে? প্রথমে হচ্ছে একটা হচ্ছে যে জেনারেলাইজড সোয়েলিং নিয়ে আসে, ঠিক আছে? তারপর স্ক্যান্টি মিকচুরেশন নিয়ে আসে, জেনারেলাইজড সোয়েলিং, স্ক্যান্টি মিকচুরেশন, হাই কালার্ড ইউরিন, আরেকটা হচ্ছে যে ডিসইউরিয়া বা অ্যাবডোমিনাল পেইন। আচ্ছা, এখন এই জেনারেলাইজড সোয়েলিং এবং স্ক্যান্টি মিকচুরেশন নিয়ে আসে, এটা কোন কোন ডিজিজ? এটা হচ্ছে যে, যদি প্রথমেই বলি আমরা, প্রথমটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, সেকেন্ড যেটা সেটা হচ্ছে অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এরপরে যদি আমি 3 নম্বর বলি, সেটা হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেলাইজড সোয়েলিং। অ্যাকিউট কিডনি ইনজুরিতে জেনারেলাইজড সোয়েলিং থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু স্ক্যান্টি মিকচুরেশন বা সিসেশন অফ মিকচুরেশন এই প্রেজেন্টেশনটা নিয়ে আসবে, এবং পাশাপাশি তার আরো কিছু মানে যে ডিজিজের কারণে তার অ্যাকিউট কিডনি ইনজুরিটা হচ্ছে, সেই ডিজিজের কিছু সিমটম হিস্ট্রি দিবে বা আমরা এক্সামিনেশন করে পাবো। আর ডিসইউরিয়া নিয়ে আসবে কোনটাতে? ডিসইউরিয়া নিয়ে আসবে হচ্ছে যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তখন ডিসইউরিয়া নিয়ে আসবে। আরো কিছু সিমটম থাকবে, কিন্তু তোমার কাছে প্রেজেন্ট করবে হচ্ছে ডিসইউরিয়া, অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, হাই ফিভার, এগুলো নিয়ে। আচ্ছা, এখন আমি তোমাদের ক্লাসে আমি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা পড়াতে পারিনি, এটা আমি আজকে একটু পড়িয়ে নেব আগে, এরপরে আবার নেফ্রোটিক সিনড্রোম আর এপিএসজিএনটা আবার একটু রিভিউ করব। তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলতে কি বুঝি? কখন আমরা ইউটিআই বলবো? একটু অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলো, এসে বললো যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন আছে, কি কি সিমটম হতে পারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে? তোমাদের মধ্যে কি কেউ ফরেনার আছে? আমাকে একটু কোনো প্রবলেম থাকলে চ্যাট বক্সে লিখে দিও। তাহলে কিভাবে বুঝবো তাদের কি প্রবলেম? আচ্ছা আচ্ছা, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে যখন প্রেজেন্স অফ, ইটস ডিফাইন্ড অ্যাজ প্রেজেন্স অফ অর্গানিজম উইদিন দ্য ইউরিনারি ট্র্যাক্ট এবং গ্রোথ অফ অর্গানিজম ইন ইউরিনারি ট্র্যাক্ট at least more than 10 to the power 5 colony forming units per ml, ঠিক আছে? এটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মানে পেশেন্টের ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে অর্গানিজম থাকতে হবে এবং কালচার করলে আমরা সেই অর্গানিজমটা পাবো। সাইন সিমটম পাশাপাশি তার ইউরিন কালচার সেন্সিটিভিটি করলে আমরা গ্রোথ অফ দ্য অর্গানিজম পাওয়া যাবে, তখন আমরা বলবো যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এখন বাচ্চাদের এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা, এটা ডিপেন্ডস অন দেয়ার এজ। যেমন একটা 1 বছরের বাচ্চা মেল ফিমেল রেশিও কিন্তু প্রায় সমান, 2.8 থেকে 5.4। তার মানে হচ্ছে, মনে করো একটা মেল বাচ্চা যদি হয়, একটা মেল বেবি, সেখানে 2টা ফিমেল বেবি, কিন্তু এই রেশিওটা চেঞ্জ হয়ে যাবে তোমাদের বিয়ন্ড 1 to 2 ইয়ার্স। 1 to 2 ইয়ার্স কে এই রেশিওটা হয়ে যাবে 1:10। দ্যাট ইজ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা বেশি হচ্ছে কাদের? ফিমেল বেবিদের। এখানে কিছু রিস্ক ফ্যাক্টর আছে which predispose the patient to urinary tract infection, like, এবং ইনফেকশনটা মোস্ট অফ দ্য কেসে হয় অ্যাসেন্ডিং রুট অথবা হেমাটোজেনাস রুটে। হোয়াট আর দ্য অর্গানিজমস which cause urinary tract infection? যেমন ইস্টেরিশিয়া কোলাই, ক্লেবশিয়েলা, প্রোটিয়াস, সিউডোমোনাস, স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস এবং স্ট্রেপ্টোকক্কাস ফিকালিস। আচ্ছা, অর্গানিজম গুলো দেখো, টাইপ অফ অর্গানিজমটা এখানে কিন্তু বেশিরভাগ অর্গানিজম হচ্ছে ইকলাই অর্গানিজম, হচ্ছে যেগুলা
তোমার স্কিনের ফ্লোরাতে থাকে এবং তার যে আমাদের যে ফিসিসের সাথে যে অর্গানিজম গুলো সেগুলোই বেশি রেসপন্সিবল ফর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। কারণ কি এই অর্গানিজম গুলো বাচ্চার পেরিনিয়ামের মধ্যে গ্রো করে এবং অ্যাসেন্ডিং রুট দ্যাট ইজ ইউরেথ্রা দিয়ে ঢুকে তারপর ইনফেকশন করে। ইউরেথ্রা দেন ইউরিনারি ব্লাডার। আমাদের ইউরিনারি ট্র্যাক্টটা কিরকম, ইউরেথ্রা, তারপর হচ্ছে ইউরিনারি ব্লাডার, তারপর ইউরেটার, দেন কিডনি। প্রথমে এটা ইনফেকশন করবে ইউরেথ্রা এবং ইউরিনারি ব্লাডারের মধ্যে, তারপর সেই ইনফেকশনটা অ্যাসেন্ডিং রুটে তোমার ইউরেটার, দেন ইট রিচ আপ টু দ্য কিডনি, রেনাল পেলভিস এন্ড রেনাল প্যারেনকাইমা। এবং ফিমেল বেবিদের এই জন্যই বেশি হয় কারণ তাদের ইউরেথ্রাটা small urethra, as well as the distance in between the urethra and the anus is little small. এখন there are some risk factors which predispose the patient to urinary tract infection. What are the risk factors? These are female baby, they are more prone to infection. আমি আগেই বলেছি যে মেল ফিমেল এক বছরের পরে মেল ফিমেল রেশিওতে ফিমেলের বেশি হচ্ছে, মেল ফিমেল রেশিও হচ্ছে 1:10। আর আনসার্কামসাইজড মেল কেন? কারণ তার যে পিপিউস এর মধ্যে যে অর্গানিজম গুলো থাকে সেগুলো তাকে প্রিডিসপোজ করে টু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। বেসিকো ইউরেটারিক রিফ্লাক্স, এটা হচ্ছে একটা স্ট্রাকচারাল প্রবলেমস অফ দ্য বেবিস। এখানে তার বেসিকো ইউরেটারিক রিফ্লাক্স হয়, তার ইউরিনটা রিফ্লাক্স হওয়ার কারণে এখানে ইনফেকশনটা ইউরিনারি ব্লাডার থেকে উপরের দিকে যায়। ভয়েডিং ডিসফাংশন, যদি ভয়েডিং ডিসফাংশন থাকে তখন কি হয়, তার ইউরিনারি স্ট্যাসিস হয় এবং সেখানে অর্গানিজম ডেভেলপ করার সুযোগ পায়। অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, একই জিনিস। অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি থাকলে তার মিক্সচুরেশন হবে না, তার স্ট্যাসিস হবে এবং অর্গানিজম গ্রো করবে। কনস্টিপেশন কেন? কারণ কনস্টিপেশন কি করে, তার ব্লাডারের ডিসফাংশন করে, এজন্য it's a risk factor which predispose to urinary tract infection. Wiping of perineum in female from back to front, এই ওয়াইপিং ফ্রম ব্যাক টু ফ্রন্টের কারণে কি হয়, তার যে ফিকাল ফ্লোরা যেগুলো সেগুলো ক্যান রিচ আপ টু দ্য ইউরেথ্রা। পিনওয়ার্ম ইনফেস্টেশন কেন? পিনওয়ার্ম ইনফেস্টেশন বাচ্চাদের খুব কমন এবং এই পিনওয়ার্ম গুলো করে কি, তার ফিকাল ফ্লোরা গুলোকে ইউরিনারি ট্র্যাক্টের দিকে নিয়ে আসে। টাইট ক্লথিং, বাবল বাথ, these are the risk factors. এটা খুব ইম্পর্টেন্ট। what are the risk factors which predispose the child to urinary tract infection? আবার বলি, female, uncircumcised male, basic ureteric reflux, voiding dysfunction, obstructive uropathy, constipation, wiping of perineum wrong way, and pinworm infestation, tight clothing. আচ্ছা, এখন আসো what are the types of urinary tract infection? এখানে বেসিক্যালি দুইটা টাইপের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, একটা হচ্ছে সিস্টাইটিস আর একটা হচ্ছে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। সিস্টাইটিস হচ্ছে যখন ইনফ্লামেশন অফ দা বা ইনফেকশন ইন দা ইউরিনারি ব্লাডার আপ টু ইউরিনারি ব্লাডার, যেটা ইউরিনারি ব্লাডারের পরে উপর দিকে আর স্প্রেড করবে না, শুধুমাত্র ইউরিনারি ব্লাডার পর্যন্ত যখন লিমিটেড থাকবে তখন আমরা বলবো সিস্টাইটিস। সিস্টাইটিস কিভাবে প্রেজেন্ট করবে? সিস্টাইটিস সাধারণত প্রেজেন্ট করবে ডিসইউরিয়া, ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, এগুলো নিয়ে প্রেজেন্ট করবে এবং তার অনেক সময় বলবে যে ম্যালঅডারাস ইউরিন। বাচ্চাদের চিলড্রেন বেবিদের যে প্যারেন্টসরা সব প্রায় এসে বলে যে পেশাবের মধ্যে অনেক গন্ধ, কিন্তু তার মানে এই না যে পেশাবের মধ্যে গন্ধ হলে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, নট দ্যাট। এখানে সাথে তার ফ্রিকোয়েন্সি থাকবে, আর্জেন্সি থাকবে, ম্যালঅডারাস ইউরিন থাকবে, কিন্তু এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে তার ফিভার থাকবে না। সিস্টাইটিস শুধুমাত্র সিস্টাইটিস হলে তার ফিভার থাকবে না। এবং আমরা ইনভেস্টিগেশন করব কি, ইউরিনারি কালচার এন্ড সেনসিটিভিটি করব, করলে আমরা এখানে অর্গানিজমের গ্রোথ পাবো। তারপরে হচ্ছে যে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। পাইলোনেফ্রাইটিসে কিন্তু জ্বর থাকবে এবং শুধু জ্বর না, হাই ফিভার থাকবে, চিলস এন্ড রাইগর থাকবে, অ্যাবডোমিনাল এন্ড ব্যাক অর ফ্ল্যাঙ্ক পেইন থাকবে, ম্যালেজ, নজিয়া, ভমিটিং, ডিহাইড্রেশন, রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস, এই সবগুলো সিমটম থাকবে অ্যাকিউট
পাইলোনেফ্রাইটিস। এবং অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসটা কখন হবে? সিস্টাইটিসটা যদি আনট্রিটেড থাকে বা তার কোনো স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি থাকে তখন কি হবে? এই সিস্টাইটিসটা উপরের দিকে অ্যাসেন্ড করবে ইনফেকশনটা। অ্যাসেন্ড করে তার ইউরেটারে যাবে, তারপর রিনাল পেলভিসে যাবে, দেন when it reach up to the renal parenchyma তখন এটা হবে হচ্ছে পাইলোনেফ্রাইটিস। এবং ইন কেস অফ নিওনেট এই পাইলোনেফ্রাইটিসটা প্রেজেন্ট করবে কিন্তু একটু অন্যভাবে। Neonate may present with poor feeding, irritability, jaundice, weight loss. সিস্টাইটিসটা আমি অলরেডি বলেছি, ডিসইউরিয়া, আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি এবং সুপ্রাপিউবিক পেইন থাকবে, ইনকন্টিনেন্স থাকতে পারে, malodorous ইউরিন থাকতে পারে। But cystitis doesn't cause fever and doesn't result in renal injury. হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট যে সিস্টাইটিস থেকে কিন্তু রেনাল ইনজুরি হবে না। রেনাল ইনজুরি কখন হবে? যখন এই ইনফেকশনটা স্প্রেড করে উপরের দিকে যাবে, যখন রেনাল প্যারেনকাইমা ইনভলভ করবে, রিপিটেডলি urinary tract infection হবে involving the renal parenchyma, then there is chance of renal injury, then renal scarring, and which leads to kidney injury. There is another form of urinary tract infection which is asymptomatic bacteriuria. What do we mean by asymptomatic bacteria? That is, there is positive urine culture but there is no sign symptom of urinary tract infection. এটাকে আমরা বলি asymptomatic bacteria. It is very common in child. এখানে পেশেন্টকে অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে হবে। এখন আমরা কিভাবে ইনভেস্টিগেট করব? আমাদের কাছে যদি একটা বেবি প্রেজেন্ট করে উইথ ডিসইউরিয়া, সুপ্রাপিউবিক পেইন, urgency, frequency which occur in cystitis, if present with the sign symptom of acute pyelonephritis, then fever, high fever, chills and rigor, vomiting, anorexia, nausea, vomiting, etc. How do we investigate? The first investigation is urine, routine microscopic examination of urine with culture and sensitivity of urine. এবং এই ইউরিনটা কালেক্ট করতে হবে যে বাচ্চাগুলো টয়লেট ট্রেনিং হয়ে যাবে, একটু বড় বাচ্চা, 2 বছর 3 বছরের বাচ্চা, এদেরকে আমরা মিড স্ট্রিম ইউরিন স্যাম্পল নিব, ফার্স্ট মর্নিং স্যাম্পল নিব। না, আমি যদি এটা দিয়ে বের হতে চাই, তাদের সাথে কথা বলতে চাই, তখন কিভাবে যাবো? বোঝা যাচ্ছে? কোনো প্রবলেম আছে তোমাদের এই পর্যন্ত? কথা বলতে হলে কিভাবে করতে হবে? আচ্ছা, তাহলে আমি রুটিন এন্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ ইউরিন করব এবং সাথে আমি ইউরিন কালচার এন্ড সেনসিটিভিটি মাস্ট। অনেকে কি করে ইউটিআই ডায়াগনোসিস করার জন্য একটা রুটিন এন্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ ইউরিন দেয় এবং ইউরিনে পার্সেল পেলেই আমরা বলি যে তার ইউটিআই হয়ে গেছে। দ্যাট ইজ রং। আমাকে ইউটিআই ডায়াগনোসিস করতে হলে অবশ্যই একটা কালচারাল সেনসিটিভিটি করতে হবে, which is important for diagnosis and also for ট্রিটমেন্ট। কারণ আমি কালচার এন্ড সেনসিটিভিটি দেখেই আমি ডিসিশন নিব যে তার অ্যান্টিবায়োটিকটা কি দিব। এছাড়া আমি আর কি কি করতে পারি? আমি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব। কমপ্লিট ব্লাড কাউন্ট করলে আমি কি পাবো? আমি তার নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো। যেহেতু ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেজন্য আমি নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা রেনাল ইমেজিং করতে পারি। আল্ট্রাসোনোগ্রাম, ভয়েডিং অর মিক্সচুরেটিং সিস্টোইউরেথ্রোগ্রাম, ডিটিপি, এডিএমএস স্ক্যান, এগুলো দরকার নাই। শুধুমাত্র তোমরা মনে রাখো যে একটা আল্ট্রাসোনোগ্রাম অফ কিডনি, ইউরেটার এন্ড ব্লাডার। কেন? আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে এখানে কোনো স্ট্রাকচারাল কোনো অ্যাবনরমালিটি আছে কিনা। আমি যদি আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যে কোনো স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি থাকতে পারে, যেমন ধরো তার আমি ইউরিনারি ব্লাডারটা ঠিক পেলাম, আমি তার রেনাল পেলভিসটা ডাইলেটেড পেলাম, তখন আমি ফার্দার ইনভেস্টিগেশনে যাব। এখানে দেখানো হয়েছে যে
আমি ইউরিনটা তিন ভাবে নিতে পারি। একটা হচ্ছে মিড স্ট্রিম স্পেসিমেন অফ আর্লি মর্নিং স্যাম্পল, অথবা যদি এটা সম্ভব না হয় তাহলে আমি ক্যাথেটারাইজেশন করে নিতে পারি, অথবা আমি সুপ্রাপিউবিক পাংচার করে নিতে পারি। এবং এখানে নাম্বার অফ অর্গানিজম আমি ইনফেকশনের প্রবাবিলিটিটা ইন্ডিকেট করে। আচ্ছা, ট্রিটমেন্ট কিভাবে দিব আমি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন? ট্রিটমেন্ট হচ্ছে প্রথমে আমি কাউন্সিলিং করব তার বাবা মাকে, কাউন্সিলিং অফ দ্য প্যারেন্টস, এবং মারাত্মক সুন্দরী, মা খালো সব ঠিক। তোর বাপু দেখতে শুনে তো খারাপ না, ভালো দেখার মতো। সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব এবং অ্যান্টিবায়োটিক দিব। সাপোর্টিভ ট্রিটমেন্ট কিরকম? যেমন আমি অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসে বলেছি যে পেশেন্টের কি থাকবে, নজিয়া থাকতে পারে, ভমিটিং থাকতে পারে, সিভিয়ার নজিয়া থাকে, সে খেতে পারে না, তার ডিহাইড্রেটেড হয়ে যাবে না খেতে পেলে, সেজন্য আমি তাকে তখন নিউট্রিশন মেনটেন করবো। যদি একদম না খেতে পারে আমি ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট দিব। হাই ফিভার নিয়ে আসলো, হাই ফিভারের জন্য আমি কি দিব? প্যারাসিটামল দিব। তারপর আমি, এগুলো হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। আর অ্যান্টিবায়োটিক দিব আমি কি? আমি অ্যান্টিবায়োটিক ডিপেন্ড করবে তার কালচার এন্ড সেন্সিটিভিটির উপর। আমার যদি কালচার এন্ড সেন্সিটিভিটি আসতে একটু দেরি হচ্ছে, কালচার আসতে আমার 3 দিন দেরি হবে, তখন তার মধ্যে যদি আমার মনে হয় যে না অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে হবে, দেন আই ক্যান স্টার্ট কনভেনশনাল অ্যান্টিবায়োটিক। আমার যদি সিস্টাইটিস হয় তখন আমি কি শুরু করব? অ্যামক্সিসিলিন দিতে পারি, কোট্রাইমক্সিজোল দিতে পারি, সিপ্রোফ্লক্সাসিন দিতে পারি, লেভোফ্লক্সাসিন দিতে পারি, ওরাল অ্যান্টিবায়োটিক। আর যদি অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস হয় সেখানে আমি ওরাল অ্যান্টিবায়োটিক দিতে পারি, বাট আইভি ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক হচ্ছে প্রেফার্ড। কি কি দিতে পারি? যেমন ধর আমি সেফট্রাক্সন স্টার্ট করতে পারি, সেফোট্যাক্সিন দিতে পারি, মেরোপেনাম দিতে পারি, কিন্তু সেই অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টটা ইট উইল বি guided by the culture and sensitivity report when available. তাহলে এটুকু হচ্ছে অল অ্যাবাউট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আচ্ছা, তাহলে আমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আবার আমি বলি কিভাবে এটা প্রেজেন্ট করবে। এটা হচ্ছে যে ডিসইউরিয়ানে প্রেজেন্ট করবে, অথবা সুপ্রাপিউবিক পেইন নিয়ে আসতে পারে। আর যদি পাইলোনেফ্রাইটিস হয় দেন ইট উইল প্রেজেন্ট উইথ হাই ফিভার উইথ চিলস এন্ড রাইগর। আচ্ছা, হোয়াট আর দ্য আদার কজেস অফ ফিভার উইথ চিলস এন্ড রাইগর? একটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আর একটা হচ্ছে ম্যালেরিয়া। আমরা যদি একটা চাইল্ড যদি প্রেজেন্ট করে উইথ ফিভার এন্ড চিলস এন্ড রাইগর, আমাদেরকে দুইটা ইনফেকশনের কথা মাথায় নিয়ে আসতে হবে। একটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, নাম্বার 2 হচ্ছে ম্যালেরিয়া। এখন আসো অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস কিভাবে প্রেজেন্ট করে? এটা হচ্ছে যে স্ক্যান্টি মিকচুরেশন এবং জেনারেলাইজড সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করে। স্ক্যান্টি মিকচুরেশন এবং জেনারেলাইজড সোয়েলিং, এই আমি আগে বলেছি তিনটা ডিজিজ এভাবে প্রেজেন্ট করে। নাম্বার 1 হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, নাম্বার 2 হচ্ছে অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এবং 3 নম্বরে আমি গিয়ে বলবো হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি। অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এখানে কি হয়? প্রথমে কি বলে? এখানে সোয়েলিং এর যে বেশি যেটা বলে সেটা হচ্ছে স্ক্যান্টি মিকচুরেশন। কারণ কি? তাহলে আমাকে প্যাথোজেনেসিস একটু যেতে হবে। কি হয় এপিএসজিএন-এ? এপিএসজিএন বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে acute nephritic syndrome characterized by sudden onset of gross hematuria, edema, hypertension and renal insufficiency. তাহলে কি কি থাকছে এখানে? gross hematuria, edema, hypertension and renal insufficiency. কিভাবে হচ্ছে? what is the pathogenesis of APSGN? APSGN এ প্রথমে একটা ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড ডিজিজ, এটা একটা ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড ডিজিজ। এখানে প্রথমে একটা ইনফেকশন হবে তার স্কিন অথবা থ্রোটে। স্কিন এবং থ্রোটে যে ইনফেকশনটা হবে, দিস ইনফেকশন ইজ কজড বাই নেফ্রাইটোজেনিক স্ট্রেইন বা নেফ্রাইটোজেনিক স্ট্রেইন অফ গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে বলতেছি অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস কিন্তু আদার কজের কারণে হয়, কিন্তু আমরা এখানে যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল
গ্লোমেরুলোনেফ্রাইটিস। আচ্ছা, ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড তৈরি হলো, এই ইনফেকশনের কারণে কি হচ্ছে, অ্যান্টিজেন যাচ্ছে, অ্যান্টিজেনের সাথে অ্যান্টিজেনের রেসপন্সে কি তৈরি হচ্ছে, অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এখন এই অ্যান্টিজেন এন্ড অ্যান্টিবডি মিলে হচ্ছে ইমিউন কমপ্লেক্স। এই ইমিউন কমপ্লেক্সটা গিয়ে কি কোথায় ডিপোজিটেড হয়, in the glomeruli, where they incite glomerular inflammation and activate the complement cascade. এবং ইমিউন কমপ্লেক্স ডিপোজিশনের কোথায় হচ্ছে, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে হচ্ছে। হওয়ার কারণে এখানে রিডিউসড রেনাল ব্লাড ফ্লো উইথ কনসিকুয়েন্ট লো জিএফআর এন্ড অলিগুরিয়া, এবং এই জিএফআর কমে যাচ্ছে, অলিগুরিয়া হচ্ছে, দ্যাট ইজ তার কিডনির ফাংশনটা কমে যাচ্ছে। এই কমার কারণে কি হচ্ছে, এখানে অ্যাকুমুলেশন অফ ওয়াটার, electrolyte, toxic material and acid in the body, leading to acidosis, azotemia and hyperkalemia. ইন্ট্রাভাস্কুলার ভলিউম এখানে কি হচ্ছে, ওভারলোড হচ্ছে, কারণ তার জিএফআর কমে যাচ্ছে। জিএফআর কমার কারণে এখানে তার ভলিউম ওভারলোড হচ্ছে, ভলিউম ওভারলোড হওয়ার কারণে এখানে হাইপারটেনশন হচ্ছে। হুইচ ইজ দ্য ডিফারেন্স বিটুইন নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমের প্যাথোজেনেসিসটা কিরকম, নেফ্রোটিক সিনড্রোমে আমি পরে আসতেছি, তাহলে এপিএস জিনটা কখন প্রেজেন্ট করে, এটা হচ্ছে বয়সটা হচ্ছে 5 to 12 ইয়ার্স, তার মানে একটু বড়, একটু দেন নেফ্রোটিক সিনড্রোম বাচ্চার বয়সটা একটু বেশি হবে, এবং আনকমন বিফোর 3 ইয়ার্স। এখানে কিভাবে প্রেজেন্ট করবে, আসবে হচ্ছে তোমার একটা হিস্ট্রি অফ স্কিন অর থ্রোট ইনফেকশন 1 to 6 উইক প্রায়র টু ডিজিজ। সে যেটা নিয়ে প্রেজেন্ট করলো তার এসে বলবে যে তার প্রায় 2 সপ্তাহ আগে তার একটা স্কিন ইনফেকশন হয়েছিল বা একটা থ্রোট ইনফেকশন হয়েছিল, এবং এই এপিএস জিনের প্রেজেন্টেশনটা হচ্ছে একটু স্পেকট্রামটা একটু বড়। It may present with only microscopic asymptomatic microscopic hematuria, and also it can present with acute renal failure. ডায়ালাইসিস লাগছে এরকম রেনাল ফেলিওর নিয়েও এটা প্রেজেন্ট করতে পারে। আবার একেবারেই মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া, আর কোনো প্রবলেম নেই, একটু প্রেশারটা বেশি, এটুক নিয়েও প্রেজেন্ট করতে পারে। Depending on the severity, the patient may present with edema, hypertension, oliguria, heart failure, and encephalopathy. এবং এছাড়া কিছু নন স্পেসিফিক সিমটম থাকে এখানে, যেমন ম্যালেজ, লেথার্জি, অ্যাবডোমিনাল পেইন, ফ্ল্যাঙ্ক পেইন, এগুলো নিয়ে আসতে পারে। এবং একটা স্মল পার্সেন্টেজ, লেস দেন 5% এখানে নেফ্রোটিক সিনড্রোম হিসেবে প্রেজেন্ট করতে পারে। নেফ্রোটিক সিনড্রোম কেন, এটা হচ্ছে যে প্রথমে তার অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস হলো, এই গ্লোমেরুলোনেফ্রাইটিসের কারণে তার যদি নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনুরিয়া হয়, দেন আমরা এটাকে বলি যে নেফ্রোটিক সিনড্রোম ডিউ টু এপিএস। কি ইনভেস্টিগেশন করব আমি এখানে, আমি তার ইউরিন রুটিন এন্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করব, এবং রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করলে আমি কি পাবো, আরবিসি পাবো, আরবিসি কাস্ট পাবো, এবং প্রোটিনিউরিয়া পাবো 2+ পর্যন্ত, নট মোর দেন 2+। যদি 2+ এর বেশি হয়, 3+ বা তার চেয়ে বেশি প্রোটিন যায়, দেন ইট ইজ নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া। ইউরিন রুটিন এন্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করলাম, তারপর আমি তার C3 লেভেলটা দেখতে পারি। C3 লেভেলটা এখানে কমে যাবে। আমি যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট করি, এখানে আমি হিমোগ্লোবিনটা মাইল্ডলি রিডিউসড পেতে পারি। তারপর এভিডেন্স অফ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন আমি দেখব, কোন স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনটা 2 সপ্তাহ আগে হয়েছিল, এ ধরনের কোনো এভিডেন্স আছে কিনা, এটা দেখার জন্য আমি করব হচ্ছে তার থ্রোট সোয়াব কালচার করতে পারি, এসও টাইটার দেখতে পারি, এবং পজিটিভ স্ট্রেপ্টোজাইম টেস্ট করতে পারি। এরপর আমি করব হচ্ছে সিরাম ইলেক্ট্রোলাইট। এটা কেন করব, টু সি দ্য কমপ্লিকেশনস অফ এপিএস জিন। আমার ইনভেস্টিগেশনের উদ্দেশ্য একটা হচ্ছে টু ডায়াগনোজ দ্য ডিজিজ, নাম্বার 2 হচ্ছে টু সি দ্য এনি কমপ্লিকেশন, এবং ইট ডিপেন্ডস অন দ্য ক্লিনিক্যাল ফিচার্স। আমি তার একটা চেস্ট এক্সরে করব, সিরাম ক্রিয়েটিনিন করব। কি কি কমপ্লিকেশন আছে, What are the complications of APSGN? কমপ্লিকেশন হচ্ছে আমি আগেই বলেছি, এখানে ভলিউম ওভারলোড হয়, হাইপারটেনশন হয়। ভলিউম ওভারলোড হাইপারটেনশন হয়ে আমার হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে,
হাইপারক্যালিমিয়া হতে পারে, হাইপারফসফেটেমিয়া হতে পারে, হাইপোক্যালসেমিয়া হতে পারে। অ্যাসিডোসিস, সিজার, অ্যাকিউট রেনাল ফেলিওর। তার মানে এখানে কিডনি ফাংশনটা হ্যাম্পার্ড হচ্ছে। এই কিডনি ফাংশন হ্যাম্পার্ড হওয়ার কারণে আমাদের কি হচ্ছে, বডি থেকে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো বের করে দিতে দেয় ইউজুয়ালি কিডনি, সেই জিনিসগুলো ঠিকমতো বের করে দিতে পারছে না। এই না পারার কারণে তার এখানে পটাশিয়াম লেভেলটা বেড়ে যাচ্ছে, ফসফেট লেভেল বেড়ে যাচ্ছে, এবং ফসফেট লেভেল যেহেতু বেড়ে যাচ্ছে সাথে সাথে তার ক্যালসিয়ামটা কমে যাচ্ছে, হাইপোক্যালসেমিয়া হচ্ছে, অ্যাসিডোসিস হচ্ছে, অ্যাসিডটাকেও বের করতে পারছে না। অ্যাসিড বেস ব্যালেন্সটাকেও আমাদের কিডনি মেনটেন করে থাকে বডি, এটা হচ্ছে না, এই জন্য অ্যাসিডোসিস হচ্ছে। সিজার কেন হচ্ছে? এখানে সিজার হচ্ছে কারণ তার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। এছাড়াও কিছু টক্সিক ম্যাটেরিয়ালের কারণেও সিজার হয়, তবে মেইনলি হচ্ছে হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথির কারণে। এবং অ্যাকিউট রিনাল ফেলিওর হয় যদি তার জিএফআর খুব বেশি ভাবে কমে যায়, কিডনি ফাংশন যদি বেশি হ্যাম্পার্ড হয়, দেন দেয়ার ইজ অ্যাকিউট রিনাল ফেলিওর। আমরা এখন অ্যাকিউট রিনাল ফেলিওর বলি না, আমরা এটাকে বলি অ্যাকিউট কিডনি ইনজুরি। আমি কিভাবে ট্রিটমেন্ট করব? এটা সাধারণত সেলফ রেমিটিং ডিজিজ, সাধারণত কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, আমাকে শুধু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিতে হবে। প্রথমে যেটা করতে হবে, বাবা মাকে কাউন্সিলিং করতে হবে যে আপনার বাচ্চা এই অসুখ হয়েছে, এই করতে হবে। কাউন্সিলিংটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে তার কিছু রেস্ট্রিকশন করতে হবে, তাকে বেড রেস্ট দিতে হবে। আমরা নেফ্রোটিক সিনড্রোমে বেড রেস্টটা ওইভাবে বলি না, বাট এজিএনএ, এপিএসজিএনএ আমরা বেড রেস্ট দিই। কেন? কারণ বেড রেস্টে তার রিনাল পারফিউশনটা বাড়ে, তার জিএফআরটা একটু ইমপ্রুভ হয়। ডায়েটটা আমি কি দিব এজিএনএ? আমি তার প্রোটিন রেস্ট্রিক্টেড, সল্ট রেস্ট্রিক্টেড, পটাশিয়াম এবং পটাশিয়াম কন্টেইনিং ফুড এবং ফ্রুট রেস্ট্রিকশন করব। এখানে কিন্তু আমার রেস্ট্রিকশন অনেক বেশি দেন নেফ্রোটিক সিনড্রোম। যেহেতু তার কিডনি ঠিকমতো ফাংশন করতে পারছে না, কিডনি যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো বের করে দেওয়ার কথা সেগুলো বের করতে পারছে না, সেজন্য আমি তার প্রোটিনটা রেস্ট্রিক্টেড করব, সল্ট রেস্ট্রিক্টেড করব। কেন? কারণ সল্ট যদি বেশি খায় তাহলে তার আবারও সল্ট ইন ওয়াটার রিটেনশন হবে, তার ভলিউম ওভারলোডটা আরো বাড়বে। ফ্লুইড রেস্ট্রিকশন করব। ফ্লুইড কিভাবে রেস্ট্রিকশন করব? আমি এখানে তার প্রিভিয়াস যে আউটপুট যেটা, সেটা সাথে তার 400 ml পার মিটার স্কয়ার, সাথে আমি ইনসেন্সিবল লস যেটা, সেটা অ্যাড করে তার ফ্লুইডটা দিব। ডায়াবেটিস দিতে পারি, যদি ব্লাড প্রেশার থাকে তাহলে আমি ফ্লুসিমাইড দিব 1 to 2 মিলিগ্রাম পার কেজি পার ডে। এরপরে হচ্ছে আমি তাকে ফ্লুসিমাইডে যদি না হয়, দেন অ্যান্টিহাইপারটেনসিভ। এবং এখানে একটা অ্যান্টিবায়োটিকও আমরা দিই, সেটা হচ্ছে ফেনক্সিমিথাইল পেনিসিলিন ফর 10 days দিই। এটা নট টু কিউর দ্য ডিজিজ, এটা হচ্ছে তার কমিউনিটি প্রোফাইলেক্সিসের জন্য। পেশেন্টের যা হবার হয়ে গেছে, তার ইনফেকশন হয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি হয়ে ইমিউন কমপ্লেক্স তৈরি হয়ে সেই ইমিউন কমপ্লেক্স গিয়ে কিডনিতে ইনজুরি করে ফেলছে, মেবি টু সাম লিটল এক্সটেন্ট, মেবি টু গ্রেট এক্সটেন্ট। কিন্তু এখানে কমিউনিটি প্রোফাইলেক্সিসের জন্য ফেনক্সিমিথাইল পেনিসিলিন দিচ্ছি। এবং মেইনটেইন রেনাল চার্ট, এটা খুব ইম্পর্টেন্ট। রেনাল চার্ট কেন মেইনটেইন করব আমরা? কারণ আমার তার আউটপুট কতটুকু, সে কতটুকু পানি খেয়েছে, কতটুকু ইউরিন আউটপুট হয়েছে, এগুলো আমার দেখা খুব জরুরি। রেনাল চার্টে আমরা কি কি দেখি? রেনাল চার্টে হচ্ছে আমরা ইনটেক, আউটপুট, তার ব্লাড প্রেশার, ইডিমা, হিট কোয়াগুলেশন টেস্ট এবং অ্যাবডোমিনাল গার্ড। তাহলে কি কি দেখি আমরা রেনাল চার্টে? ইনটেক দেখব, আউটপুট দেখব, আমি কিন্তু পরে আবার তোমাদেরকে জিজ্ঞেস করব, ঠিক আছে? ক্লাস শেষ হওয়ার 5 মিনিট বা 10 মিনিট আগে আমি আবার একটু কিন্তু তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিব। রেনাল চার্টে আমরা দেখি হচ্ছে ইনটেক, আউটপুট, তার এবং তার ওয়েটটা, প্রতিদিন আমরা ওয়েটটা মেজার করি। কেন? কারণ তার যদি ইডিমা বাড়ে তাহলে ওয়েটটা বাড়বে। তাহলে আমরা রেনাল চার্টে দেখছি কি? ইনটেক, আউটপুট, ওয়েট, হিট কোয়াগুলেশন টেস্ট, ব্লাড প্রেশার এবং ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পোর্শন অফ ট্রিটমেন্ট অফ এপিএসজিএন। কারণ তোমার সবসময় যে শুধুমাত্র স্ক্যান্টি মিকচুরেশন, সোয়েলিং আর হাই কালার্ড ইউরিন নিয়ে আসবে, নট দ্যাট। পেশেন্ট মে প্রেজেন্ট উইথ গ্রেভ complications like heart failure, hypertensive encephalopathy, acute kidney injury, electrolyte imbalance. তাহলে কমপ্লিকেশনস গুলো আমরা কিভাবে ট্রিটমেন্ট করব?
যদি হার্ট ফেলিওর নিয়ে আসে, দ্যাট ইজ লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর নিয়ে যদি আসে, তখন আমরা তাকে আসলে পরে প্রথমে আমাকে তার যে হার্ট ফেলিওরের যে ট্রিটমেন্ট সেটা দিতে হবে, আগে সেটা ম্যানেজ করতে হবে। কিভাবে? তাকে আমরা প্রপড আপ পজিশনে রাখবো, অক্সিজেন ইনহেলেশন দিব এবং আমরা প্রোসিমাইড দিব। প্রোসিমাইড দিলে কি হবে? তার ভলিউমটা একটু কমবে, কমে তার হার্ট ফেলিওরটা তো এখানে ভলিউম ওভারলোডের জন্য হচ্ছে, এই জন্য আমরা তাকে ডায়োরেটিক্স দিব। যদি দেখি যে ডায়োরেটিক্স দেওয়ার পরেও কোনো ইমপ্রুভ করছে না, দেন উই মে গিভ লিগক্সিন এবং অ্যান্টি হাইপারটেনসিভ দিব। তাহলে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর নিয়ে আচ্ছা, আমরা কখন বুঝবো যে একটা পেশেন্ট এজিএন উইথ হার্ট ফেলিওর? প্রেজেন্ট করবে সে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে, রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে প্রেজেন্ট করবে। তার আমরা এক্সামিনেশন করতে গেলে কি পাবো? এখানে তো রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে একটা বেবি প্রেজেন্ট করতে পারে নানান অনেকগুলা ডিজিজে, যেমন ধরো তার যদি নিউমোনিয়া হয় তাও রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসবে। acute exacerbation of asthma, it will also present with respiratory distress. এবং যদি এজিএম উইথ হার্ট ফেলিওর হয় সেটাও রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসবে। আমি ডিফারেন্সিয়েট করব কি করে? আমি হিস্ট্রি থেকে ডিফারেন্সিয়েট করব। যদি এটা এজিএম উইথ হার্ট ফেলিওর এর কারণে রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, তখন সে ডিস্ট্রেস থাকবে, এক্সামিনেশন করলে আমি তার হার্ট ফেলিওরের ফিচার গুলো পাবো। হোয়াট আর দ্য ফেলিওর ফিচার্স অফ হার্ট ফেলিওর? আমরা তার ট্যাকিপনিয়া থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকবে, তার টেন্ডার হেপাটোমেগালি থাকবে এবং লাং বেজে হচ্ছে আমরা বেজাল ক্রেপিটেশন পাবো এবং জেবিপিও রেজড থাকতে পারে। কিন্তু এই হার্ট ফেলিওরটা আমরা প্রেজেন্ট করব অ্যাজ ওয়েল এজ আমরা হিস্ট্রি থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে এটা কি কারণে হয়েছে। যদি এজিএন এর জন্য হার্ট ফেলিওর হয়ে থাকে, তাহলে সে কি হিস্ট্রি দিবে? যে তার কিছুদিন আগে শরীরটা একটু ফুলে গিয়েছিল এবং তার স্ক্যান্টি মিকচুরেশন, দ্যাট ইজ জেনারেলাইজড সুয়েলিং অ্যান্ড স্ক্যান্টি মিকচুরেশন, এবং সাথে সাথে বলবে যে হাই কালার ইউরিন, এই হিস্ট্রি গুলো দিবে। আর যদি তার অন্য কোনো কারণে রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, তখন সেই ডিজিজের হিস্ট্রি দিবে। যদি তার কনজেনিটাল হার্ট ডিজিজ, সেটাও কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস নেই, তখন সে হিস্ট্রি দিবে যে তার একটা সে বেশি দূর খেলাধুলা করতে পারতো না, ইজি ফ্যাটিকেবিলিটি, এগুলা হিস্ট্রি দিবে। যদি অ্যাজমা হয়, অ্যাজমার মতো করে হিস্ট্রি দিবে। যদি তার নিউমোনিয়া হয়, দেন ওটার হিস্ট্রি দিবে। তার যে ডিজিজ সেটার হিস্ট্রি দিবে। সেটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করব যে হোয়াই দ্যাট ডিস্ট্রেস ইজ কজিং। Another important complication is hyperkalemia. Hyperkalemia আমরা সাধারণত এটা একটা খুব গ্রেভ কমপ্লিকেশন অফ acute post streptococcal glomerulonephritis. হাইপারক্যালেমিয়া যদি থাকে, আমরা সাধারণত যদি 6 এর উপরে যায়, তখন আমরা তার এর আগে আমরা কি করি? এর আগে আমরা তার ফ্লুইড রেস্ট্রিকশন, তার পটাশিয়াম কন্টেইনিং ডায়েট রেস্ট্রিকশন করি। আচ্ছা, যখন 6 এর উপরে যায়, তখন কি হতে পারে হাইপারক্যালেমিয়া থেকে? হাইপারক্যালেমিয়া কেন এত ফ্যাটাল কমপ্লিকেশন? বিকজ ইট ক্যান কজ কার্ডিয়াক অ্যারিথমিয়া এবং কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে তার ডেথও হতে পারে ডিউ টু হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়ার জন্য আমরা তাকে ক্যাক্সিলেট দিব। প্রথম যেটা, সেটা হচ্ছে আমরা ক্যাক্সিলেট দিব। ক্যাক্সিলেটের কাজ কি? এখানে আমরা হাইপারক্যালেমিয়ার জন্য যে যে জিনিসগুলো ব্যবহার করছি, কিছু আছে সেটা পটাশিয়াম লেভেলটাকে কমাবে, আর কিছু আছে পটাশিয়াম লেভেল কমাবে না। ইটস জাস্ট কাউন্টারঅ্যাক্ট দ্য অ্যাকশন অফ হাইপারক্যালেমিয়া। যেমন ক্যাক্সিলেট দিলে কি হবে? এটা পটাশিয়ামটাকে কমাবে, সোডিয়ামটাকে বাড়িয়ে দিবে। ইট এক্সচেঞ্জ পটাশিয়াম ফর সোডিয়াম। এটা সাধারণত কেবাইন পাউডার নামে পাওয়া যায়। কিন্তু এখানে একটা যদি বেশি দিই আমরা, তাহলে কি হতে পারে? সোডিয়াম ওভারলোড হতে পারে। ক্যাক্সিলেট দিলাম, এরপরে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। ক্যালসিয়াম গ্লুকোনেট কিন্তু পটাশিয়াম লেভেলকে কমাবে না। ক্যালসিয়াম উইল কাউন্টারঅ্যাক্ট দ্য অ্যাকশন অফ হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়ার জন্য যে তার যে মায়োকার্ডিয়াল যে ইরিটেবিলিটি হয়, সেটাকে কাউন্টারঅ্যাক্ট করবে ক্যালসিয়াম। Another thing we can give, that is sodium bicarbonate. ইনসুলিন দিতে পারি আমরা। ইনসুলিন কিভাবে কাজ করবে? ইনসুলিন with 25% glucose, it will move the potassium from extracellular to intracellular and thereby reduce the potassium level. What is the prognosis of APS-GN? এটা কমপ্লিট রিকভারি হয়ে যায় ইন মোর দেন 95%। তার মানে প্রগনোসিস খুব ভালো। খুব অল্প একটা পোর্শন ক্রনিক রেনাল ফেলিওর দিকে যায় এবং রিকারেন্স ইজ এক্সট্রিমলি রেয়ার। এখন আসো অ্যাকিউট কিডনি ইনজুরি। অ্যাকিউট কিডনি ইনজুরি, এই জিনিসটাকে আমরা আগে বলতাম হচ্ছে অ্যাকিউট
এটাকে আমরা আগে বলতাম অ্যাকিউট রেনাল ফেলিওর। এই টার্মটা একটু চেঞ্জ করা হয়েছে অ্যাকিউট কিডনি ইনজুরি। কেন? কারণ এই অ্যাকিউট রেনাল ফেলিওর বললে টার্মটা বেশি ওভার এমফাসাইজ হয়ে যায়, শুনতেই বোঝা যায় যে এটা কিডনি একেবারে নষ্ট হয়ে গেছে, কিন্তু এটার কয়েকটা স্টেজ আছে, প্রথম স্টেজ গুলো কিন্তু রিভার্সিবল, এজন্য আমরা বলি অ্যাকিউট কিডনি ইনজুরি। হাউ উই ক্যান ডিফাইন অ্যাকিউট কিডনি ইনজুরি? acute kidney injury defined as abrupt loss of, দেখো এখানে বেশ কয়েকটা, loss of kidney function leading to rapid decline in GFR, then accumulation of waste products such as blood urea nitrogen, creatinine, and dysregulation of extracellular volume and electrolyte homeostasis. তার মানে কিডনি যে নরমালি আমাদের কিডনি যে কাজগুলো আমাদের শরীরে করে থাকে সেই কাজগুলো করতে পারছে না। কিডনির কাজ কি? কিডনির কাজ হচ্ছে আমাদের ব্লাডটাকে ফিল্টার করে যত ওয়েস্ট প্রোডাক্ট আছে সেগুলোকে বের করে দেওয়া। অ্যাকিউট কিডনি ইনজুরি আমরা বলবো তখনই যখন এই কাজগুলো সে সঠিকভাবে করতে পারে না, এবং না করার কারণে কি হয়? প্রথমে হচ্ছে তার জিএফআরটা কমে যাবে, 2 নাম্বার হচ্ছে তার ওয়েস্ট প্রোডাক্ট গুলো অ্যাকুমুলেশন হবে, 3 নাম্বার হচ্ছে তার ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট হোমিওস্টেসিসটা হ্যাম্পার্ড হবে, এবং অ্যাসিড বেস বডি যে অ্যাসিড বেস যে ব্যালেন্স আছে সেটাও হ্যাম্পার্ড হবে ডিউ টু অ্যাকিউট কিডনি ইনজুরি। There is accumulation of nitrogenous waste product and water electrolyte and acid base balance. আমরা এখানে এই ক্লাসিফিকেশনটা একটু তো ঠিক আছে, কিন্তু আমরা আরেকটা ক্লাসিফিকেশন আছে এখানে আমরা স্টেজিং করে থাকি, কেডিগো স্টেজিং অফ অ্যাকিউট কিডনি ইনজুরি। কেডিগো স্টেজিং এ আমরা 3টা স্টেজে এই অ্যাকিউট কিডনি ইনজুরিটাকে ভাগ করে থাকি, স্টেজ 1, 2 এবং 3। স্টেজ 1 আমরা কখন বলবো? দেখো এটা হচ্ছে যখন 1 পয়েন্ট, এটা এই কেডিগো স্টেজিং অফ অ্যাকিউট কিডনি ইনজুরি যেটা, সেটা হচ্ছে দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে, একটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন, একটা হচ্ছে ইউরিন আউটপুট। যদি ক্রিয়েটিনিন 1.5 to 1.9 times baseline or more than 0.3 milligram per deciliter বাড়ে তাহলে আমরা এটা, অথবা যদি ইউরিন আউটপুট 0.5 ml per kg per hour for 6 to 12 hour হয় তখন আমরা বলবো স্টেজ 1। যখন তার ক্রিয়েটিনিনটা 2 to 2.9 times baseline হবে, অথবা যদি ইউরিন আউটপুট 0.5 ml per kg per hour more than 12 hour হয় তখন আমরা বলবো এটা স্টেজ 2 অ্যাকিউট কিডনি ইনজুরি। এবং স্টেজ 3 কখন বলবো? আমরা যখন 3 টাইমস বেসলাইন থেকে যখন 3 টাইমস বেড়ে যাবে সিরাম ক্রিয়েটিনিন, অথবা যদি তার এই সিরাম ক্রিয়েটিনিন বাড়ার কারণে আমরা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, তখন আমরা এটাকে স্টেজ 3 বলে থাকি। এবং ইউরিন আউটপুট এখানে কি হয়? এখানে ইউরিন আউটপুটটা 0.3 ml per kg per hour for more than 24 hours, অথবা যদি অ্যানিউরিয়া হয় for more than 12 hours, 12 hours বা তার বেশি সময় ধরে যদি অ্যানিউরিয়া হয় then we define it as acute kidney injury stage 3. তার মানে স্টেজ 3 তে আমার রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি লাগছে, that is dialysis. Now what are the causes of AKI? AKI cause গুলো হচ্ছে pre-renal, renal and post-renal. Pre-renal cause, this is very important in case of children because children are very frequently suffering from diarrhea, vomiting, etc. তার ডায়রিয়া হলো, একটা বাচ্চা ডায়রিয়া হলো, তাকে পরিমাণ মতো তার ফ্লুইড যেটা বের হলো সেটা রিপ্লেস করা হলো না, এই হাইপোভলিমিয়ার কারণে তার অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। ডিহাইড্রেশন, so important cause of AKI in children is dehydration. This dehydration may be due to vomiting বা diarrhea, may occur due to diarrhea or vomiting. হেমোরেজ, হঠাৎ করে একটা কোনো কিছু কেটে গেল বা কোনো তার একটা ফ্র্যাকচার হলো, হয়ে হেমোরেজ হলো, হয়ে তার হাইপোভলিমিয়া। Sepsis, it is another important cause of pre-renal cause of acute kidney injury. Hypertension, hypertension may be due to any cause, it may be cardiac failure, it may be due to hemorrhage, dehydration, or then nephrotoxic drug. There are some drugs which cause injury to the kidney and also the toxin. Pre-renal, then renal. What are the renal cause of? Slide কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? আচ্ছা, what are the causes of renal cause? What are the renal causes of acute kidney injury?
যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস, একটু আগে আমি যেটা ডিসকাস করলাম, অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস, Henoch-Schönlein purpura, hemolytic uremic syndrome, acute tubular necrosis, renal vein thrombosis, rhabdomyolysis, acute interstitial nephritis. These are the renal causes of acute kidney injury. Now, post-renal cause. Posterior urethral valve. It's a structural deformity of the renal tract. PUJ obstruction, neurogenic bladder. These are the post-renal causes of acute kidney injury. Which are the clinical features of acute kidney injury? What are the signs, symptoms which the child may present in case of kidney injury? First, anuria or oliguria. This anuria or oliguria, this is the feature of acute kidney injury, but there are some other signs, symptoms which are the causes of acute kidney injury, like diarrhea, severe vomiting, pre-existing kidney disease. If the acute kidney injury is due to renal cause, then the patient will give the history of pre-existing kidney disease, that is GN, SLE, HSP. Glomerulonephritis, তার কিডনি ইনজুরিটা যদি এপিএসজিএন এর জন্য হয় তাহলে সে এসে হিস্ট্রি দিবে যে তার কিছুদিন আগে স্ক্যান্টি মিকচুরেশন, জেনারেল সোয়েলিং, সাথে সাথে হাই কালার ইউরিন ছিল এবং তারপর হঠাৎ করে তার ইউরিন আউটপুটটা একেবারে কমে গেছে অথবা বন্ধ হয়ে গেছে। এসএলই, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, এটা কিন্তু ফিমেল চাইল্ডদের বেশি হয়। তার এসএলই প্রি এক্সিস্টিং, তার এসএলই যে আছে আগের হিস্ট্রি গুলো দিবে, তার ফটোসেন্সিটিভিটি, মাউথ আলসার, জয়েন্ট পেইন, স্কিন ম্যানিফেস্টেশন সবগুলোর হিস্ট্রি দিবে। এইচএসপি তে কি হয়? এইচএসপি তে তার সাধারণত আমরা জানি পারপুরা, অ্যাবডোমিনাল পেইন, জয়েন্ট পেইন, এগুলোর হিস্ট্রি দিবে এবং সাথে সাথে বলবে যে এই কয়েকদিন ধরে ইউরিন আউটপুট একেবারে কমে গেছে অথবা বন্ধ হয়ে গেছে। If the kidney injury is due to nephrotoxic drug, then the patient will give the history of, attendant will give the history of taking nephrotoxic drug. If the kidney injury is due to hemolytic uremic syndrome, then the history will be like that. The history of dysentery, and then sudden within 2 to 5 days, there's pallor, petechiae, and then reduced urine output or cessation of micturition. So, এখানে তিন ধরনের ক্লিনিক্যাল ফিচার। একটা হচ্ছে তার অ্যাকিউট কিডনি ইনজুরির ক্লিনিক্যাল ফিচার, নাম্বার 2 হচ্ছে তার যে এক্সিস্টিং যে কারণে তার কিডনি ইনজুরি হয়েছে সেগুলোর ক্লিনিক্যাল ফিচার, 3 নাম্বার হচ্ছে যে অ্যাকিউট কিডনি ইনজুরির কারণে যে কমপ্লিকেশনস গুলো হলো সেগুলোর ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসবে। যেমন AKI complication, that volume overload, so patient can present with respiratory distress, swelling. অ্যারিথমিয়া কেন? কারণ এখানে হাইপারক্যালেমিয়া হচ্ছে, কিডনি পটাশিয়াম সঠিকভাবে এক্সক্রিট করতে পারছে না, সো অ্যারিথমিয়া নিয়ে আসতে পারে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং, ইউরেমিয়ার জন্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং হতে পারে। সিজার, এখানে সিজার কেন হচ্ছে? এখানে ভলিউম ওভারলোড হয়ে সিজার হচ্ছে। কমা, বিহেভিয়ারাল চেঞ্জ, এগুলো ইউরেমিয়ার জন্য। হিস্ট্রি অফ ইন্টারাপ্টেড ইউরিনারি স্ট্রিম, পালপেবল ব্লাডার, এটা কখন বলবে? এটা হচ্ছে যখন অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি। অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথিতে কেন অ্যাকিউট কিডনি ইনজুরি হচ্ছে? কারণ এখানে অ্যাসেন্ডিং ইনফেকশন হচ্ছে, তার ইউরিনারি ব্লাডারের মধ্যে স্ট্যাসিস হচ্ছে, ইউরিনের ইনফেকশন হচ্ছে, রিপিটেডলি ইউরিনারি ব্লাডার ইনফেকশন হচ্ছে। এই ইনফেকশনটা উপরের দিকে অ্যাসেন্ড করতেছে, করার কারণে তার যখন রেনাল প্যারেনকাইমা ইনভলভ হয়ে স্কারিং হবে, রিপিটেড স্কারিং হবে, তখন তার অ্যাকিউট কিডনি ইনজুরি নিয়ে প্রেজেন্ট করতে পারে। যদি আমার সাইন সিমটম গুলো সব ইন ফেভার অফ অ্যাকিউট কিডনি ইনজুরি হয়, তখন আমি ইনভেস্টিগেশন কি করব? প্রথমেই আমি তার একটা ইউরিন আরই করব, কমপ্লিট ব্লাড কাউন্ট করব, পেরিফেরাল ব্লাড টেস্ট করব। এগুলো আমাকে ক্লু দিবে রিগার্ডিং দ্য অ্যাকিউট কিডনি ইনজুরি এন্ড অলসো দ্য কজ অফ দ্য অ্যাকিউট কিডনি ইনজুরি। যেমন অ্যাকিউট ইউরিন আরই করলে আমরা কি পাবো? যদি এটা এজিএন এর জন্য হয় তাহলে আমরা এখানে আরবিসি কাস্ট পাবো, আরবিসি পাবো। সিবিসি কেন করছি? যেমন ধরো হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমে কি হয়? এর একটা ট্রায়েড হয়, তার অ্যানিমিয়া থাকে, থ্রোম্বোসাইটোপেনিয়া থাকে এবং সাথে তার রেনাল ইনসাফিসিয়েন্সি থাকে। তো সিবিসি তে আমি তার থ্রোম্বোসাইটোপেনিয়া পাবো, অ্যানিমিয়া পাবো।
ব্লাড ইউরিয়া সিরাম ক্রিয়েটিনিন করব, কারণ আমার তার স্টেজিং করতে হবে। স্টেজ 1 2 3 তে করার জন্য ওকে ক্রিয়েটিনিনটা দেখতে হবে। সিরাম ইলেক্ট্রোলাইট দেখব, একটা ইসিজি করব। ইসিজি কেন? কারণ হাইপারক্যালিমিয়ার কোনো ফিচার আছে কিনা এইজন্য আমি একটা ইসিজি করব। আল্ট্রাসোনোগ্রাম করব। আল্ট্রাসোনোগ্রাম কেন? বিকজ ultrasonogram is needed to see the any structural abnormality. এস এন্ড থ্রোট কালচার, এটা হচ্ছে তার অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটার জন্য। সিরাম কমপ্লিমেন্ট লেভেল, সিরাম কমপ্লিমেন্ট লেভেল যখন C3 লেভেলটা কমে যাবে ইন কেস অফ অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এছাড়া আমি যদি এসএলই হয় পেশেন্টের, তাহলে আমার C3 C4 দুটোই কমে যাবে। এরপরে এমসিইউজি, আইভিইউ, ডিটিপিএ, ডিএমএস স্ক্যান, এগুলো হচ্ছে তার রেনালের কোনো স্ট্রাকচারাল এবনরমালিটি আছে কিনা সেগুলো দেখার জন্য। যেমন এমসিইউজি করলে আমরা তার হচ্ছে ভেসিকুলারি রিফ্লাক্স যেটা, সেটা ডায়াগনোসিস করতে পারবো। আইভিইউ করলে আমরা তার রেনাল কোনো অ্যাবনরমালিটি আছে কিনা, প্যারেনকাইমাতে কিছু আছে কিনা আমরা দেখতে পারবো। এবং ডিটিপিএ, ডিএমএস এই দুটো স্ক্যান করি আমরা। যেমন ডিএমএস স্ক্যানটা করি হচ্ছে আমরা তার রেনাল স্কারিং দেখার জন্য, আর ডিটিপিএটা দেখি তার স্প্লিট রেনাল ফাংশন দেখার জন্য। And ultimately renal biopsy if it is needed. ট্রিটমেন্ট, এখানে স্টেজ 1 and 2 হচ্ছে অনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট। আর জেনারেল মেজার্স কিছু নিব, যেমন তার ফ্লুইড রিসাসিটেশন, যদি ডিহাইড্রেশন হয়, এই কিডনি ইনজুরিটা যদি ডিউ টু তার ডিহাইড্রেশন হয়, ধরো তার ডায়রিয়া হয়ে খুব বেশি ফ্লুইড লস হয়ে তার কিডনি ইনজুরি, তখন আমরা কিন্তু তাকে সাথে সাথে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে তাকে ফ্লুইড রিসাসিটেশন করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড দিতে হবে। এবং এই ফ্লুইড দেওয়ার পরে যখন আমি ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা রিস্টোর করব, দেন ইউরিন আউটপুট হয়ে যাবে। আচ্ছা, তারপরে যদি দেখি যে ইউরিন আউটপুট হচ্ছে না, দেন আই ক্যান গিভ ডায়াবেটিক্স। সার্কুলেটরি ভলিউমটা এস্টাবলিশ করার পরেও যদি আউটপুট না হয়, দেন আই উইল গিভ ডায়াবেটিক্স। তার নিউট্রিশন মেনটেন করতে হবে এবং অবশ্যই প্রোটিন রেস্ট্রিক্টেড করতে হবে। প্রোটিন, ফ্লুইড, fruit, potassium containing all fruits and foods, and then ম্যানেজমেন্ট অফ অ্যাসোসিয়েটেড কন্ডিশন। এখানে অ্যাসোসিয়েটেড কন্ডিশন গুলো আমি অলরেডি আলাপ করে ফেলেছি। যেমন হাইপারক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়াতে আমি কি দিব? আমি তার ক্যাক্সিলেট দিতে পারি, ক্যালসিয়াম গ্লুকোনেট দিব, সোডিবাইকার্ব দিব, ডিপেন্ডিং অন দা। এবং আলটিমেটলি হাইপারক্যালিমিয়ার জন্য আমাকে ডায়ালাইসিসও লাগতে পারে। মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিসের জন্য আমরা প্রথমে সোডিবাইকার্ব দিই, দিয়ে আমরা চেষ্টা করি। হাইপোক্যালসেমিয়া, হাইপোক্যালসেমিয়ার জন্য ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়া হয়। হাইপোন্যাট্রিমিয়া, হাইপোন্যাট্রিমিয়া হচ্ছে ফ্লুইড রেস্ট্রিকশন করলে এটা ভালো হয়ে যাবে। আর যদি এই হাইপোন্যাট্রিমিয়াটা 120 এর কম থাকে এবং যদি সিমটম থাকে, দেন আমরা 3% সোডিয়াম ক্লোরাইড দিই। হাইপারটেনশন, হাইপারটেনশন আমরা ডায়াবেটিক্স দিই, এবং ডায়াবেটিক্স দিয়ে কন্ট্রোল না হলে আমরা এখানে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ব্যবহার করি। সিজার কন্ট্রোল, সিজারের জন্য আমরা কি দিই? কনভালশন নিয়ে আসলো, অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে সে কনভালশন নিয়ে আসলো, তখন আমরা কি করি? তার অ্যান্টি কনভালসেন্ট দিই। অ্যান্টিকনভালসেন্ট কি? যেমন আমরা তার পাররেক্টাল ডায়াজিপাম দিতে পারি, ফেনাইট্রাইন দিতে পারি, ফেনোবারবিটন দিতে পারি। অ্যানিমিয়া, অ্যাকিউট কিডনি ইনজুরিতে কিডনি কি করে আমাদের? কিডনি ইরিথ্রোপয়েটিন, যদিও অ্যাকিউট কিডনি ইনজুরিতে অ্যানিমিয়াটা আনকমন, কিন্তু হতে পারে। যদি তার অ্যানিমিয়া হলে আমরা ব্লাড ট্রান্সফিউশন দিব বা প্যাকড আরবিসি দিব, নট দ্যাট। যদি তার হিমোগ্লোবিন লেভেলটা 7 এর নিচে চলে যায়, দেন আমরা প্যাকড আরবিসি দিই। And finally, treatment of underlying condition. ম্যাম, এখানে যে সিজার হচ্ছে এটা কি ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য হচ্ছে? হ্যাঁ, এখানে সিজার কোনটাতে বলো তো? অ্যাকিউট কিডনি ইনজুরি না তুমি এপিএসজি নেও, দুইটাতে কিন্তু সিজার হতে পারে। অ্যাকিউট কিডনি ইনজুরি, হ্যাঁ, এখানে ওই যে বললাম, এখানে সিজার হতে পারে কারণ তার হাইপারটেনশন হচ্ছে, তার ভলিউম ওভারলোড হচ্ছে, ভলিউম ওভারলোড হয়ে হাইপারটেনশন হচ্ছে, হাইপারটেনশনের জন্য সিজার হতে পারে। আবার তার এই যে হাইপোন্যাট্রিমিয়া আছে সেটার জন্য সিজার হতে পারে, অথবা তার ইউরেমিয়া হচ্ছে, এখানে তার নাইট্রোজেনাস সাবস্টেন্স গুলো অ্যাকুমুলেশন হচ্ছে ব্লাডের মধ্যে, সেটার জন্য সিজার হতে পারে। তাহলে কি কি কারণ? একটা হচ্ছে হাইপারটেনশনের জন্য হতে পারে, হাইপোন্যাট্রিমিয়ার জন্য হতে পারে, আর একটা হচ্ছে ইউরেমিয়ার জন্য হতে পারে। আর কোনো কোয়েশ্চেন আছে তোমাদের?
তাহলে আবার আমি একটু বলি কি কি সিমটম নিয়ে একটা পেশেন্ট নিয়ে আসতে পারে, তার কিডনিতে প্রবলেম আছে, আমি কি কি সিমটম দেখলে বুঝবো। একটা হচ্ছে যে সোয়েলিং নিয়ে আসতে পারে, স্ক্যান্টি মিচুরেশন নিয়ে আসতে পারে, হাই কালার ইউরিন নিয়ে আসতে পারে। আরেকটা হচ্ছে যদি ইউটিআই হয় তাহলে ডিসইউরিয়া, ফিভার, আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি, ইনকন্টিনেন্স এগুলো নিয়ে আসবে এবং সেই অনুযায়ী আমরা। তোমাদের আর কোনো কোয়েশ্চেন আছে বলো। তাদের কোনো কোয়েশ্চেন আছে? আনমিউট কিভাবে করবো তবে? আনমিউট কিভাবে করবো? আমি কে আছে কিভাবে করবো? স্টপ শেয়ারিং করে দিই। হ্যাঁ, তোমাদের কোনো প্রবলেম আছে বলো থাকলে। এ পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? আজকে নেফ্রোটিক সিন্ড্রোমটা বললাম রেনাল না। চার্টে বলো। ইনপুট আউটপুট হ্যাঁ হ্যাঁ বলো রেনাল চার্টে। হ্যাঁ, রেনাল চার্টে আমরা দেখবো হচ্ছে ইনটেক, আউটপুট। ইনটেক মানে তার প্রিভিয়াস 24 আওয়ার্সে সে কতটুকু ফ্লুইড খেয়েছে, পানি বা জুস যাই খাক, ফ্লুইড সে কতটুকু খেয়েছে 24 ঘন্টায়, সেটা ইনটেক। আউটপুট হচ্ছে যে সে প্রিভিয়াস 24 আওয়ার্সে তার ইউরিন আউটপুট কতটুকু হয়েছে, দ্যাট ইজ আউটপুট। এরপরে আমরা দেখবো তার ওয়েট, প্রতিদিন ওয়েটটা দেখবো। চার্টটা প্রতিদিন আমরা চার্ট করে রাখবো। ওয়েট কেন? কারণ তার ইডিমাটা বাড়ছে নাকি কমছে সেটা দেখার জন্য। তারপর আমরা তার ব্লাড প্রেশারটা দেখবো। এরপর হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট এন্ড অ্যাবডোমিনাল গার্ড। অ্যাবডোমিনাল গার্ড কেন? সেটা হচ্ছে ইডিমাটা বেড়েছে কিনা সেটা দেখার জন্য। বোঝা গেছে? জি মিস, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলো। সময় প্রায় শেষ না? জি মিস। আর 2 মিনিট আছে। ঠিক আছে, ভালো থাকো সবাই, সাবধানে থেকো।